জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বেগম রোকেয়ার সাবেক ভিসি সহ ৩০ জন আসামি। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে সহযোগিতা করবে চীন। নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে দেশটি যথেষ্ট আগ্রহী, জানালেন মির্জা ফখরুল। আন্দোলনে ব্যবসার ক্ষতি হয়েছে, রাজস্ব আদায় কম হবে বলেছেন এনবিআর চেয়ারম্যান। ঢাকা, চট্টগ্রাম সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কর্মচাঞ্চল্য। এস আলম পরিবারের ৩ সদস্য সহ ২৬ জনের বিরুদ্ধে ২ মামলা দুদকের। আসামির তালিকায় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভাই বোরহানুল। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রতীক রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ৩০ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সেই সাথে পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্য মামলায় গ্রেফতার অপর ৪ আসামিকে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজিরেরও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, মোবাইল কোর্টের মতো দ্রুততার সাথে নয়, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই ন্যায় বিচার করতে চান তারা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের বন্দুকের নলের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন আবু সাইদ। কয়েক ফুট দূর থেকে পুলিশের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। ওই দৃশ্য গণমাধ্যমে দেখার পর জুলাই আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। ছাত্রদের আন্দোলন রূপ নেয় সব শ্রেণী পেশার মানুষের দুর্বার আন্দোলনে। চলতি বছর ফেব্রুয়ারিতে আবু সাইদের পরিবার পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয়া হলে শুরু হয় তদন্ত। ২৪ জুন তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে সোমবার তা আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়, যেখানে আসামি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনকে। আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দেখানো হয় ট্রাইব্যুনালে। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন। আগামী 10ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে 4 জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে 26 জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্রদেরকে আন্দোলন দমনের ব্যাপারে পুলিশকে কিন্তু সরাসরি নির্দেশনাও দিয়েছে। সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময়ের প্রশাসন যারা ছিল তারা সরাসরি পুলিশকে উস্কানি দেওয়া, নির্দেশ দেওয়ার কাজটা করেছে এবং তারা যেহেতু সুপিরিয়র অবস্থানে থেকে এটা করেছে সেজন্য সুপিরিয়র রেসপন্সিবিলিটি বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি যারা এই মামলার আসামি তাদেরকেও এই দায়ে দায়ী করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন তাই নেবে ট্রাইব্যুনাল। তারা ন্যায় বিচার করতে চান। এই বিচার যেটা জাতির একটা বড় প্রায়োরিটি এবং ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচারের সেই গতিতে আগাচ্ছে এবং এইটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করা, এই দুটোকে মেনটেন করে আমরা চলছি। তাতে কয়দিন সময় লাগছে সেটা নিয়ে আমাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই, কারণ বিচারকে ন্যায় বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সেজন্য আমি তাড়াহুড়ো করে মোবাইল কোর্টের মতো মামলা বিচার শেষ করা এখানে সম্ভব নয়। যতটুকু সময়ের দরকার সেটা নেওয়া হচ্ছে। 25 বছর বয়সী আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় সহযোগিতা করবে চীন। নতুন নির্বাচিত সরকারের সাথে কাজ করতে মুখিয়ে আছে দেশটি, এমন তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিকে ইস্যু করে কেউ যদি গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে তাহলে তারা বাংলাদেশের আদর্শকে বিশ্বাস করে না। রিপোর্ট করছেন সিকান্দার রেমান।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, 5 দিনের চীন সফরে বিএনপির পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে এক চীন নীতির প্রতি দৃঢ় অবস্থানের কথা জানানো হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীনের বিস্ময়কর উন্নতি ও আন্তর্জাতিক প্রবৃদ্ধি এবং তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ইতিবাচক দিকের কথা মর্যাদা ও সম্মানের সঙ্গে ব্যক্ত করা হয়েছে। আঞ্চলিক ও ভূ রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নির্যাতিতদের পক্ষে তাদের অবস্থানকে আমরা সম্মানের সাথে অভিনন্দিত করেছি এবং এর ব্যাপকতা দৃশ্যমানতার আহ্বান জানিয়েছি। চীনের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বৃহৎ উন্নয়ন সহযোগীদের সাথে আমাদের সুসম্পর্ক ক্রমবর্ধমানভাবে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে চীন এবং আমাদের অভিন্ন অবস্থান বৈঠকগুলিতে সুস্পষ্টভাবে ব্যক্ত হয়েছে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, কিছু রাজনৈতিক দল মুখে বলে এক আর কাজে করে আরেক। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে, তারা নিজের ব্যক্তির আদর্শে বিশ্বাস করে, তাদের নিজেদের দলীয় আদর্শে বিশ্বাস করে, তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। ধমক দিয়ে সুষ্ঠু নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি তা মেনে নেবে না বলে জানান দলটির নেতারা। তারা বলেন, ইসলামের নামে সংখ্যানুপাতিক পিআর বোঝে না বিএনপি, এটা নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। সবকিছু ভুলে দেশের স্বার্থে সব রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানান, কর্মসূচির কারণে ব্যবসা বিঘ্নিত হয়েছে, তাই রাজস্ব আদায়ও কম হবে। এদিকে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারে কর্মচাঞ্চল্য ফিরেছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশজুড়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। বন্দরেও পুরোদমে চলছে কন্টেইনার অপারেশন। আমদানি পণ্য খালাসের পাশাপাশি জাহাজীকরণ চলছে রপ্তানি পণ্যবাহী কন্টেইনারের। গোলাম ময়নুর আহসানের রিপোর্ট। রবিবার সন্ধ্যায় শাটডাউন কর্মসূচি প্রত্যাহারে সোমবার এনবিআর এর চেহারা পাল্টে গেছে। নেই আন্দোলন, স্লোগান। সকাল 9টা অফিস শুরুর কিছু আগ থেকেই কর্মকর্তা কর্মচারীরা অফিসে প্রবেশ করতে থাকেন। এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খানও অফিস শুরুর নির্ধারিত সময়ের আগে অফিসে আসেন, করেন অফিসের স্বাভাবিক কাজ। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এই সময় তিনি বলেন, সবকিছু ভুলে দেশের জন্য রাজস্ব কর্মকর্তাদের এক হয়ে কাজ করতে হবে। আমাদের যে কর্ম তৎপরতা যথারীতি আগে যেভাবে ছিল সেভাবে চলবে। আমি আমাদের রেভিনিউ অফিসারদেরকে বলবো, যা কিছু হয়েছে এগুলো সব কিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সকল কাজ করব এবং আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা আশা করি যে আমাদের আর এ ধরনের বড় কোনো হয়তো ইয়ের মধ্যে আমাদের যেতে হবে না, সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে না। জানান, এনবিআর আন্দোলনে রাজস্ব আদায় বিঘ্ন হয়েছে, তবে সেটি পুষিয়ে নেবার চেষ্টা থাকবে। ট্যাক্স অফিসগুলো, ভ্যাটের দপ্তরগুলো সবাই কাজ করছে। যেহেতু আজকে 30 তারিখ, রেভিনিউগুলো পাইপলাইনে আছে, সেগুলোকে ট্রেজারিতে নিয়ে আসার একটা ক্রমাগত চেষ্টা থাকে। তো সেই চেষ্টাটা চলছে। আমাদের মেম্বার মহোদয়গণ তারাও নিবিড়ভাবে এই কার্যক্রমটা পর্যবেক্ষণ করছেন, আমাদের কমিশনারদের সাথে কথা বলছেন, তারাও রিপোর্ট করছেন লিখিতভাবে প্রতিদিন কত আদায় হলো। আজকেও কিছুক্ষণ পরপরই প্রত্যেকের রিপোর্ট পাঠায়। এদিকে শুল্কায়ন শুরু হয়, চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে পণ্য ওঠানামা ও কন্টেইনার ডেলিভারি। কমপ্লিট শাটডাউনে শনিবার রবিবার দুদিনে 4000-এর বেশি কন্টেইনার জাহাজীকরণ না হয় বন্দরের অভ্যন্তরে তৈরি হয়েছে কন্টেইনার জট। গোলাম মইনুল আহসান, বাংলাভিশন, ঢাকা। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় কর্মচাঞ্চল্য ফিরেছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশজুড়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। সকাল থেকে কাজে যোগ দিয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের বেশিরভাগ কর্মকর্তারা। আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন শুরু হওয়ায় খুশি
ব্যবসায়ী, সিএনডিএফ এজেন্ট ও তাদের প্রতিনিধিরা। এদিকে শুল্কায়ন শুরু হওয়া চট্টগ্রাম বন্দরেও শুরু হয়েছে পণ্য উঠানামা ও কন্টেইনার ডেলিভারি। তবে গত দুদিনে 4,000-এরও বেশি কন্টেইনার জাহাজীকরণ না হওয়ায় বন্দরের অভ্যন্তরে তৈরি হয়েছে কন্টেইনার জট। এছাড়া বহির্নোঙরেও বেড়েছে পণ্য বোঝাই জাহাজের সংখ্যা, যা স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এনবিআর বিভক্তিকরণের প্রতিবাদ ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণের দাবিতে গত দুদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা। এতে অচলাবস্থা তৈরি হয় কাস্টমস হাউস ও বন্দরে। বন্ধ থাকে সব ধরনের শুল্কায়ন ও আমদানি রপ্তানি। সরকারের হস্তক্ষেপে নয়, দুদক স্বপ্রণোদিত হয়ে এনবিআর-এর 6 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, সরকার অনেক কাজ করছে, কিন্তু সেটা অনেকের কাছে দৃশ্যমান নয়। জানান, বিশ্বব্যাংক ও আইএমএফ-এর সাহায্য থাকলেও সব ক্ষেত্রে তাদের কথা মানছে না সরকার। বাংলাদেশ ব্যাংক প্রসঙ্গে সালেউদ্দিন আহমেদ বলেন, গত সরকারের সময় সবাই এজেন্ট ছিলেন, কেউ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন না। এনবিআর কর্মকর্তাদের কাজে ফেরা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সব কার্যক্রম একদম বন্ধ করে দেয়া কোনোভাবেই কাম্য হতে পারে না। আন্দোলন যা হবার হয়েছে, এখন নির্ভয়ে ঠিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। সবাইকে স্বচ্ছতা নিশ্চিত করে কাজ করার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। দুদকও আমাদের ব্যাপার না, দুদক দেখবে যদি ফ্যাক্ট থাকে সে করবে। আর এটা ভাবতে পারেন যে এই সময় ওরা শুরু করলো কেন, কিন্তু শুধু এনবিআর না, তা দুনিয়ার লোকের এসে আমার কাছে ডেইলি লোক আসে, আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কত কিছু। সরকারের সাথে একটা ইসে থাকতে পারে, কিন্তু একটা জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিতে গ্রহণযোগ্য। হ্যাঁ, আমাদের সাথে তাদের মতামত থাকতে পারে, আমি বহু আগে বলেছি, কিন্তু পোর্ট বন্ধ করে দেবো, এটা তো প্রাইভেট প্রপার্টি না। আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম, তাই না? বা আমার কোকাকোলার ফ্যাক্টরি আমি বন্ধ করি, এটা সরকারের যিনি, অ্যান্ড ইউ আর পেইড বাই দি গভর্নমেন্ট, রাজস্ব আমি কোথেকে পাই, এটা বন্ধ করে দাও। যাই হোক, এখন তাদের এই সেই জিনিসটা রিজলভ হয়েছে, তারাও রেশনালি আমি বলবো কাজ করেছে, তারাও যুক্তিসঙ্গতভাবে, এবং এটার সলিউশন করা তেমন ডিফিকাল্ট না। 5 জন উপদেষ্টা আছে, 5 জন উপদেষ্টা ওটা হিয়ারিং দেবে, সলভ করবে, মানে তারা রিকমেন্ডেশন দেবে, পরে আসবে। গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম পরিবারের 3 সদস্য সহ 26 জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব মামলায় ভারতের অন্তরীণ পিকে হালদার, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহিনও আসামির তালিকায় রয়েছেন। সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তার চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1-এ মামলা দুটি দায়ের করেন। জানা গেছে, 2 মামলার মধ্যে একটিতে ঋণ জালিয়াতি করে 29,16,52,000 টাকা এবং আরেকটিতে 20,52,93,000 টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। মামলায় এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ভাই ওসমান গনি, ভাগ্নে মোস্তান বিল্লাহ আদিল ও জামাতা বেলাল আহমেদকেও আসামি করা হয়েছে। ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পিকে হালদারকে ও বোরহানুল হাসান চৌধুরীকে পরিচালক হিসেবে আসামি করা হয়েছে। জুলাই থেকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা করবে কক্সবাজার বিমানবন্দর। এ লক্ষ্যে চলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের যাবতীয় প্রস্তুতি। এটি হবে দেশের 4র্থ আন্তর্জাতিক গেটওয়ে। চালু হবে কার্গো ফ্লাইটও। কক্সবাজার প্রতিনিধি মোরশুদুর রহমান খোকনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। অবশেষে জুলাই মাসের শেষ দিকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। সমুদ্র উপকূলীয় এলাকায় নির্মিত এই রানওয়ে সম্প্রসারণ প্রকল্প সহ নানা উন্নয়নমূলক কাজ প্রায় শেষ দিকে। চলছে উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের রানওয়ে পুরোপুরি প্রস্তুত, আশা করছি আমরা এন্ড অফ দ্য জুলাই আমরা এটা ওপেন করে দিতে পারবো। এদিকে 4র্থ আন্তর্জাতিক গেটওয়েটি চালু হলে বিদেশি পর্যটকদের যাতায়াত আরও বাড়বে। এতে দেশ পর্যটন ও অর্থনৈতিকভাবে আরও লাভবান হবে বলে বিশ্বাস ব্যবসায়ীদের। আমাদের যারা প্রবাসীরা রয়েছে, বিশেষ করে কক্সবাজার জেলা, বান্দরবান জেলা, চট্টগ্রামের আংশিক জেলার প্রবাসীরা খুব অল্প সময়ের মধ্যে তারা দেশে এসে তাদের বাড়িতে পৌঁছাতে পারবে। আমাদের এখন যে স্বদেশি পর্যটক, সেক্ষেত্রে বিদেশি পর্যটকের আগমনও বৃদ্ধি পাবে।
এদিকে ২৬ জুন কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল পরিদর্শন করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া। জুলাইয়ের শেষের দিকে হয়তো আমরা আশা করছি ইনশাআল্লাহ এটা আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করতে পারবো। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুলাই আন্দোলন চলাকালে তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র আইভিকে ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আগামী ৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এই আদেশ দেন। এ সময় সাবেক মেয়র আইভিকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়। শুনানির সময় আইভির আইনজীবীরা আদালতে জানান, গত ২৩ মে উচ্চ আদালতে তার জামিনের জন্য আবেদন করা হয়েছে। এ সময় বিচারক জানান, উচ্চ আদালতে জামিন আবেদন বিবেচনায় থাকায় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিমান্ড মঞ্জুর করা যাবে না। মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রিকশাচালক তুহিন। এই ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম বাদী হয়ে গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১ নম্বর আসামি সেলিনা হায়াত আইভি। ঝালকাঠির সদর উপজেলায় তালগাছ কেটে ৫ শতাধিক বাবুই পাখির ছানা হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। ঘটনার পর গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। এদিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করবেন বলে জানিয়েছেন। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকার গুয়াটন গ্রামের মোবারেক আলী ফকিরের মালিকানাধীন জমির সরকারি সড়কের পাশে তাল গাছটি দীর্ঘদিন ধরে বাবুই পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। গাছটিতে অসংখ্য বাবুই পাখির বাসা এবং তাতে ছানা ও ডিম ছিল। মোবারেক আলী ফকির গাছটি মিজানুর রহমান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। শুক্রবার তাল গাছটি কেটে ফেলায় ৫ শতাধিক ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়। এই বন্যপ্রাণী হত্যার ঘটনায় এলাকাবাসী বিস্মিত ও মর্মাহত। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। এই তাল গাছটি শুধু একটি গাছ ছিল না, প্রাণী বৈচিত্র্যের কেন্দ্র ছিল। যারা এই কাজ করেছে তারা প্রকৃতির বিরুদ্ধাচরণ করে বড় অপরাধ করেছে বলে মনে করছে এলাকাবাসী। পরিবেশ আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। তারা একটু মুরব্বী কোয়ালিটির লোক, তো তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি নাই, তবু গাছ কাটতে বাধা দিয়েছি, কিন্তু আমার কথা শুনে নাই, তারা গাছটি কেটে ফেলে। আসলে তারা যে কাজটা করছে এগুলো খুব অন্যায় করছে পাখিদের সাথে। আমরা সুশীল সমাজ, আমরা এটা বাধা দিয়েছিলাম, কিন্তু তারা এই বাধা উপেক্ষা করে তারা এই গাছ নামাই নিয়েছে কাটিয়া। যখন গাছটা পড়ছে আমাদের মনে হয়েছে যে আমাদের হৃদয়টা একদম ভেঙে চলে শেষ হয়ে যাচ্ছে, কারণ কি ওখানে শত শত জীবন আছে। 1 বছর থাকে এই গাছটায়, পরের বছর থাকে ওই গাছটা। আমি অনেক ছোট থেকে এগুলো দেখতে আসছি যে ওখানে আরও বড় বড় তাল গাছ ছিল এক সময়, ওই রাস্তা বড় করার সময় কেটে ফেলছে। সেই গাছগুলোতে বাবুই পাখি ছিল, লাস্ট ওই গাছটা ছিল যে কেটে ফেলছে, সে এটা আসলে অন্যায় কাজ করছে। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে বলে জানান ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছে ফরেস্ট অফিসার, তাকে আমি পাঠিয়েছি যে সে হয়তো সর্বশেষ পরিস্থিতি আমাকে জানালে আমরা ব্যবস্থা করব। ঠিক আছে। বাবুই পাখি পরিবেশের জন্য উপকারী এবং এদেশের সংরক্ষিত একটি প্রজাতি। তাদের বাসা তৈরির শৈল্পিকতা ও নান্দনিকতা এবং সামাজিক আচরণ বিশ্বব্যাপী প্রশংসিত। বাবুই পাখি হত্যার মতো এমন বর্বরতা শুধু জীববৈচিত্র্য ধ্বংসই নয়, মানবিক মূল্যবোধকেও প্রশ্নবিদ্ধ করেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং পশ্চিম মরিচ্চা এলাকা থেকে জায়েদ হোসেন ফারুক নামে অপহরণ চক্রের হোতাকে গ্রেফতার করেছে র্যাব। তার কাছ থেকে অস্ত্র ও র্যাবের পোশাক উদ্ধার করা হয়েছে। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম। তিনি জানান, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প থেকে ভিকটিম মোহাম্মদ হাফিজুল্লাহকে র্যাব পরিচয়ে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে অপহৃতের পরিবারের কাছে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে এই ঘটনার হোতা মোহাম্মদ জায়েদ হোসেন ফারুককে পশ্চিম মরিচ্চা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে র্যাবের পোশাক, একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় বন্দুক, 21 রাউন্ড দেশি বিদেশি পিস্তল ও বন্দুকের গুলি, র্যাবের নকল আইডি সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারি এবং
তাজা গুলিসহ 2 যুবককে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এরই মধ্যে মামলা হয়েছে। খুলনা মহানগরীর হোগলাডাঙ্গা মোড়ে ট্রাক চাপায় বাবা ছেলে সহ ইজি বাইকের 3 যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন 4 জন। সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দ্রুতগতির ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইজি বাইকের যাত্রী ছেলে ও বাবা নিহত হন। গুরুতর আহত অবস্থায় ইজি বাইকের যাত্রী চালক সহ আরও 5 জনকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে যায় স্থানীয়রা। চিকিৎসাধীন অবস্থায় বেলা 11টার দিকে জুয়েল বাবু নামে একজন মারা যান। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হরিণটানা থানা পুলিশ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। পার্বত্য উপদেষ্টা সুব্রত চাকমার আদিবাসী পরিচয়ের দাবির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। পিসিসি রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রিন ময়মনসিংহ বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। জেলার 33টি ওয়ার্ডে 3300টি গাছের চারা রোপণ করা হবে বলে জানান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট MA হান্নান খান। খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার 9 নম্বর ওয়ার্ড মহিলা দলের কাউন্সিল অধিবেশন হয়েছে। এতে নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান জেলা মহিলা দলের সভাপতি কোহেলি দেওয়ান। হবিগঞ্জের তারেক পরিষদের 17তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা হয়েছে। পৌরসভা মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে সাইফুর রহমান টাউন হলে গিয়ে শেষ হয়। খুলনায় জুলাই বিপ্লবের সমমনা সংগঠনের সংবাদ সম্মেলন হয়েছে। খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল্লাহ আল শাফিন। জয়পুরহাটে 4 দফা দাবিতে মানববন্ধন করেছে চিকিৎসকরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। কিশোরগঞ্জ পৌরসভার 2025-26 অর্থবছরের বাজেট নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। পৌর মিলনায়তনের সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক মমতাজ বেগম। দিনাজপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্মেলন হয়েছে। দিনাজপুর লোক ভবনে এ কর্মসূচি পালন করা হয়। বগুড়ায় ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হুসনে আফরোজা। টাঙ্গাইলের নাগরপুরে ওয়াকফকৃত জায়গায় মডেল মসজিদ নির্মাণ না করে সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে এ কর্মসূচি পালন করা হয়। গাইবান্ধায় বন্যার পূর্ব প্রস্তুতি নিয়ে মহড়া হয়েছে। সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মশালা হয়। সাভারের রাজাসনের সামনের সড়ক পাকা করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ কর্মসূচিতে এলাকার কয়েকশো মানুষ এতে অংশ নেন। গেল বছরের বন্যায় ফেনীর ক্ষতিগ্রস্তদের মাঝে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আওতায় 1000 দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শহরের বেসিক শিল্প নগরী কর্মকর্তার কার্যালয়ের সামনে ফেনী লায়ন্স ফ্যামিলির ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ করা হয়। জেলা গভর্নর লায়ন্স শফিউল আলম, ক্যাবিনেটের সেক্রেটারি শেখ ওবায়েদ উল্লাহ, ক্যাবিনেট ট্রেজারার মোহাম্মদ হাসান, রিজিয়ন চেয়ারম্যান হেডকোয়ার্টার লায়ন্স আনোয়ার হোসেন ভুইয়া, রিজিয়ন চেয়ারম্যান ভীষণ লায়ন ওমর ফারুক ভুইয়া, বেলাল সহ লায়ন ও লিও নেতারা এ সময় উপস্থিত ছিলেন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বেগম রোকেয়ার সাবেক ভিসি সহ 30 জন আসামি। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে সহযোগিতা করবে চীন। নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে দেশটি যথেষ্ট আগ্রহী জানালেন মির্জা ফখরুল। আন্দোলনে ব্যবসার ক্ষতি হয়েছে, রাজস্ব আদায় কম হবে বলেছেন এনবিআর চেয়ারম্যান। ঢাকা চট্টগ্রাম সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কর্মচাঞ্চল্য। এসালম পরিবারের 3 সদস্য সহ 26 জনের বিরুদ্ধে 2 মামলা দুদকের। আসামির তালিকায় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভাই বোরহানুল।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।